হেই বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া কালকি মুভি। তো মুভির শুরুতে আমাদের মহাভারতের যুদ্ধ দেখানো হয়, যেখানে অশ্বত্থামা পুরো পাণ্ডব বংশকে শেষ করার জন্য উত্তরার গর্ভে থাকা অভিমন্যুর পুত্রকে ব্রহ্মাস্ত্র দিয়ে প্রহার করার সিদ্ধান্ত নেয়। এরপর ব্রহ্মাস্ত্রের আবাহন করে অশ্বত্থামা সেটা উত্তরার দিকে ছেড়ে দেয়, যার কারণে পুরো আকাশে তীব্র বজ্রপাত হতে শুরু করে। বজ্রপাতের আওয়াজ শুনে নিজের প্রাসাদ থেকে বেরিয়ে আসে উত্তরা, আর ঠিক তখনই সে ব্রহ্মাস্ত্র গিয়ে লাগে উত্তরার গর্ভে। যুদ্ধ শেষ হওয়ার পরে স্বয়ং শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কাছে দেখা করতে যায়। অশ্বত্থামা শ্রীকৃষ্ণের উপর হামলা করতে যায়, কারণ শ্রীকৃষ্ণ তার পিতা দ্রোণাচার্যকে মৃত্যু থেকে রক্ষা করেনি। এরপর অশ্বত্থামা তার পাপের প্রায়শ্চিত্তের জন্য শ্রীকৃষ্ণকে তার সুদর্শন চক্র দিয়ে তাকে মেরে ফেলতে বলে। তখন শ্রীকৃষ্ণ বলে, মৃত্যুদণ্ড নেই অশ্বত্থামা, মুক্তি হয়। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেয়, অশ্বত্থামা, তুমি নিজের শক্তি সর্বদাই অপব্যবহার করেছো। তুমি যে কার্য করেছো, এরূপ কার্য সমগ্র সংসারে আজ পর্যন্ত কেউ করেনি। দুর্যোধন, গাঙ্গারাজ, শকুনি, কংস আর রাবণ অপেক্ষাও অধিক দণ্ড তোমার প্রাপ্তি হবে। তোমার মৃত্যু ভয় নেই, তাই না অশ্বত্থামা? আমি তোমার থেকে তোমার মৃত্যুই ছিনিয়ে নিলাম। তোমাকে অমর হওয়ার অভিশাপ দিচ্ছি। তোমার প্রত্যেকটি অঙ্গে পছন্দ ধরবে, প্রত্যেকটি রঙ্গ থেকে পুঁজ বেরোবে। একাকী সময়ের অন্তিম অবধি পর্যন্ত পৃথিবীর কোণে কোণে আশ্রয় নেবে তুমি। প্রতিক্ষণ মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু তোমার মৃত্যু প্রাপ্তি হবে না কিছুতেই। অশ্বত্থামা তখন শ্রীকৃষ্ণর কাছে প্রায়শ্চিত্ত করার সুযোগ চাইলে শ্রীকৃষ্ণ বলে, তুমি আমাকে মারতে চাইছিলে না, এখন তুমি আমাকে বাঁচাবে। কলিযুগ শুরু হতে চলেছে এবং কলি অবশ্যই আসবে। আমি আবার এই পৃথিবীতে জন্ম নেব, কিন্তু কলি আমাকে জন্ম নেওয়ার থেকে বাধা সৃষ্টি করবে। কলি তখন খুব শক্তিশালী হবে, তাই তোমাকে সেই গর্ভবতী মাকে রক্ষা করতে হবে, যার গর্ভে আমি জন্ম নেব। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে তার মণি বার করে নেয়। সিন শিফট হয় 6000 বছর পর, যখন কলিযুগ প্রায় শেষ হয়ে এসেছে। আমরা দেখি কিছু লোক একটা গাড়িতে করে পৃথিবীর শেষ জায়গা কাশিতে যাচ্ছে। এই গাড়িতে ছিল একটা বাচ্চা যার নাম রায়া, আর একটা বৃদ্ধ যার নাম রমি। রমি কাশিতে এই জন্যই যাচ্ছিল কারণ সে আকাশে একটা নক্ষত্র দেখেছে, যেটা 6000 বছর আগে আকাশে দেখা দিয়েছিল, এবং এর মানে ভগবান বিষ্ণু তার দশম অবতার নিয়ে পৃথিবীতে জন্ম নেবে। রোমির মতন এখানে অনেক লোক কাশিতে আছে যারা নিজেদের রেবেলস বলে পরিচয় দেয়, কারণ এরা কমপ্লেক্স এবং সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাই এরা নিজেদের রেবেলস অর্থাৎ বিদ্রোহী বলে। এই রেবেলসরা কাশির নিচে গোপন টানেল বানিয়ে সেখানে বাস করে। রনি এই টানেলে যায় কারণ সে জানতে পারে এখানে একটা গর্ভবতী মহিলা আছে। এই মহিলাটার নাম দিব্যা। আসলে রমি জানতে চাইছিল যে দিব্যার গর্ভে সন্তানটা ভগবান বিষ্ণুর দশম অবতার কিনা। চেক করার জন্য রমি একটা কবচ বার করে, যার মধ্যে ছিল অশ্বত্থামার সেই মণিটা। তো মণিটা যদি মায়ের গর্ভে নিয়ে যাওয়া হয় এবং মণিটা জ্বলতে আরম্ভ করে, তাহলে তার গর্ভে স্বয়ং ভগবান বিষ্ণু জন্ম নেবে। রমি সেই মণিটা দিব্যার গর্ভের কাছে নিয়ে যায়, কিন্তু মণি জ্বলে না, এবং এখানে এটা স্পষ্ট হয়ে যায় যে দিব্যার গর্ভে ভগবান বিষ্ণু জন্ম নেবে না। ঠিক তখনই সেখানে কমপ্লেক্সের গার্ড এসে হামলা করে দেয় এবং রমির হাত থেকে সেই মণিটা পড়ে যায়। এরপর মণিটা রায়ার কাছে গিয়ে পৌঁছায়, আর রায়া সেই মণিটা তুলে নেয়। এখানে রায়া সহ কিছু রেবেলস সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু গার্ডরা রমি এবং দিব্যাকে ধরে নেয় এবং তাদের কমান্ডার মানুষের সামনে নিয়ে যায়। কমান্ডার মানুষ বলে, এই গর্ভবতী মেয়েটা এতদিন কোথায় ছিল, আর এই কমপ্লেক্সের হাত থেকে কিভাবে এতদিন বেঁচে আছে। এরপর কমান্ডার গার্ডসদের আদেশ দেয় দিব্যাকে ল্যাবে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দিব্যা এখানে ল্যাবে যেতে মানা করে দেয়। অনেক শক্তি প্রয়োগ করার পরেও দিব্যা যখন ল্যাবে যেতে চায়নি, তখন তাকে নির্মমভাবে সেই ঘটনাস্থলে মেরে ফেলা হয়। এরপর কমান্ডার রমিকে সাম্ভালা নামক জায়গার লোকেশন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু রমি তাকে কিছুই বলে না, যার কারণে কমান্ডার তাকেও মেরে ফেলে। এরপর আমাদের কমপ্লেক্সের ল্যাব দেখানো হয়, যেখানে বহু গর্ভবতী মহিলাকে বন্দি করে রাখা হয়েছে। আসলে এখানে টেকনোলজির মাধ্যমে এই মহিলাগুলোকে প্রেগনেন্ট করা হয়, এবং এরপর প্রতি মাসে তাদের একটা চেম্বারে ঢুকিয়ে তাদের গর্ভ থেকে একটা লিকুইড বের করা হয়। আজ পর্যন্ত কোনো মহিলাই এই প্রসেসে 91 দিনের বেশি গর্ভবতী থাকতে পারেনি, যার জন্য সেই লিকুইডটা ঠিকভাবে তৈরি হতে পারছিল না। এদিকে সুপ্রিম ইয়াস্কিনের উদ্দেশ্য ছিল কমপক্ষে 100 দিনের গর্ভবতী মহিলা থেকে নির্যাস করা লিকুইড। অন্যদিকে লিকুইডটা নির্যাস করার পরেই সেই মহিলাগুলো মারা যেত, যার পরে তাদের মৃতদেহ সেই চেম্বার থেকেই একটা অগ্নিকূপে পড়ে ভস্ম হয়ে যেত। এভাবে আজ পর্যন্ত যতগুলো লিকুইড বানানো হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো ছিল 91 দিনের গর্ভবতী মহিলা থেকে বানানো লিকুইডটা। কমান্ডার মানস সেই লিকুইডটা সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যাবে, তার আগে কমান্ডার সেই ল্যাবের সায়েন্টিস্টকে প্রশ্ন করে যে তাদের এক্সপেরিমেন্টটা সফল হচ্ছে না কেন। সায়েন্টিস্টরা এখানে তাকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যেতে বলে, যাতে সে ইয়াস্কিন থেকে সরাসরি জানতে পারে যে আসলে ইয়াস্কিন কি চায়, এবং তারপরে সে ভালো লিকুইড বানাতে পারবে। এরপর কমান্ডার সায়েন্টিস্টকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখি সুপ্রিম ইয়াস্কিনের অবস্থা খুবই খারাপ, তার পুরো শরীরে তার লাগানো, এবং এর মাধ্যমেই ইয়াস্কিন এতদিন বেঁচে আছে।
সুপ্রিম ইয়াস্কিন পুনরায় নিজের শক্তি পাওয়ার জন্যই গর্ভবতী মহিলাগুলো থেকে এই লিকুইডটা নির্যাস করছে। এরপর ইয়াস্কিন যখন সেই 91 দিনের গর্ভবতী মহিলা থেকে বানানো লিকুইডটা চায়, তখন সায়েন্টিস্ট চালাকি করে সেই লিকুইডের বদলে বিষ দিয়ে দেয়। ইয়াস্কিন সেটা খেয়ে নেয় এবং ছটফট করতে করতে জলে পড়ে যায়। কিন্তু এরপরেই সুপ্রিম ইয়াস্কিন জল থেকে উঠে আসে এবং বলে বহুদিন পর তাকে কেউ মারার চেষ্টা করেছে। যার পর ইয়াস্কিন নিজের হাত দিয়ে সায়েন্টিস্টের গলা চেপে ধরে এবং জিজ্ঞেস করে যে সে তাকে মারতে চাইছে কেন। সায়েন্টিস্টটা বলে যে মানুষের ভালোর জন্যই তাকে সে মারতে চায় এবং ইয়াস্কিন এরপর সায়েন্টিস্টটাকে মেরে ফেলে। অন্যদিকে কমপ্লেক্সের গার্ডরা সেই রেবেলদের পিছন করছে যারা সেখান থেকে পালিয়ে গেছিল, যার মধ্যে একজনের উপর 5,000 বাউন্টি লাগানো হয় আর ভৈরবা তাকে ধরে নেয়। কিন্তু ভৈরবা তাকে কমপ্লেক্স গার্ডের হাতে ধরিয়ে দেয় না, যেহেতু সেই রেবেলটা ভৈরবাকে হিরো মনে করত। সিন শিফট হয় রায়ার দিকে, যে পালিয়ে কাশী সেতু নামের একটা মন্দিরে আশ্রয় নেয়। আর তখনই সে সেখানে একটা দৈত্যাকৃতির মানুষকে দেখতে পায়, যেটা আর কেউ নয় বরং স্বয়ং অশ্বত্থামা। এদিকে কমপ্লেক্সের একটা রোবট রায়ার উপর হামলা করতেই যাবে, তখনই অশ্বত্থামা তার লাঠি দিয়ে সেই রোবটটাকে ভেঙে দেয়। দৃশ্য পরিবর্তন হয় কমপ্লেক্সের একটা ল্যাবে, যেখানে অনেকজন মহিলার রিসার্চ চলছিল এবং তার মধ্যেই একটা মেয়ে ছিল যার নাম সামাতি। সামাতি নিজের গর্ভে থাকা বাচ্চাকে বাঁচানোর জন্য কাউকেই জানায় না যে সে গর্ভবতী ছিল, কিন্তু একটা মেয়েকে বিশ্বাস করে সে এই কথাটা তাকে বলে দেয়। কিন্তু তখনই সেখানে একটা গার্ড জেনে যায় যে সামাতি হলো 5 মাসের গর্ভবতী। 5 মাস মানে 150 দিন, অর্থাৎ সামাতির গর্ভ থেকে যে লিকুইডটা বানানো হবে সেটা সুপ্রিম ইয়াস্কিনের জন্য পুরোপুরি পারফেক্ট হবে। এরপর সেই গার্ডগুলো সামাতিকে ধরে কমান্ডার মানুষের কাছে নিয়ে যায়, যার পরে সামাতিকে সেই চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তার গর্ভ থেকে লিকুইডটা নির্যাস করার জন্য। এবং তখনই পুরো জগতে একটা অদ্ভুত রকমের আলোড়ন হতে শুরু করে। অশ্বত্থামাও এখানে বুঝে যায় যে বড় কিছু একটা ঘটতে চলেছে এই জগতে। অশ্বত্থামা এরপর লক্ষ্য করে রায়ার কোমরে একটা মণি জ্বলছে। অশ্বত্থামা সেই মণিটা নিজের হাতে নিতেই বুঝতে পারে এটা সেই মণি যেটা শ্রীকৃষ্ণ তার মাথা থেকে খুলে নিয়েছিল। অশ্বত্থামা সেই মণিটা পুনরায় নিজের মাথায় লাগিয়ে নেয়। সিন শিফট হয় কমপ্লেক্সের ল্যাবে, যেখানে আমরা দেখি ল্যাবের সমস্ত যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে এবং সামাতি সেই চেম্বার থেকে অগ্নিকূপে পড়তে যাচ্ছিল। তখনই সে মেয়েটা সামাতির হাত ধরে তাকে অগ্নিকূপে পড়া থেকে বাঁচিয়ে নেয়। মেয়েটা নিজেকে রেবেল বলে পরিচয় দেয় এবং সে এখানে কমপ্লেক্সের কর্মকাণ্ডের ইনফরমেশন নিতে এসেছে, কিন্তু এখন তার কাজ হলো সামাতিকে বাঁচানো। মেয়েটা এরপর সামাতিকে আন্ডারগ্রাউন্ড টানেল হয়ে নিচে চলে যেতে বলে এবং নিজে গার্ডসদের হাতে সারেন্ডার করে দেয়। এদিকে সামাতি ভুল করে লেজার লাইটসের উপর পা রেখে দেয় আর সেই লেজার লাইটের সাথে স্পর্শ হতেই চারিদিক দিয়ে আগুন বেরোতে শুরু করে। এর মধ্যে সেখানে কমপ্লেক্স গার্ড চলে আসে তাকে ধরার জন্য। তাই কোনো উপায় না থাকায় সামাতি সেই আগুনের মধ্যে হয়েই যেতে লাগে, কিন্তু আশ্চর্যের বিষয় সামাতির এখানে কিছুই হয় না এবং সে সুরক্ষিতভাবে অপর প্রান্তে চলে যেতে পায়। অন্যদিকে গার্ডসগুলো সেই আগুনে পুড়ে মারা যায়। সামাতি এখানে অজ্ঞান হয়ে গেলে তাকে দুজন লোক এসে তাকে নিজের ট্রাকে করে নিয়ে যায়। ওরা বুঝতে পারে সামাতির মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ শক্তি আছে, যার কারণে সেই আগুনে সামাতির কিছুই হয়নি। এরপর তারা ঠিক করে যে সামাতিকে তারা সাম্ভালায় নিয়ে যাবে। সামাতির যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে সেই ট্রাকে আবিষ্কার করে, যেখানে কায়রা নামের একটা মেয়ে এবং তার বয়ফ্রেন্ড সামাতিকে রক্ষা করছে। সবকিছুই বেশ ঠিকভাবে কাটছিল, কিন্তু তখনই তারা জানতে পারে যে কমপ্লেক্সের লোকেরা সামাতির উপর 5 মিলিয়ন বাউন্টি প্রাইজ রেখেছে। এখানে বলে রাখি যে বাউন্টি হান্টাররা বাউন্টি কালেক্ট করে যাতে করে তারা কমপ্লেক্সে প্রবেশ করতে পারে, কারণ কমপ্লেক্স ছিল একটা আলাদাই দুনিয়া যার সাথে বাইরের দুনিয়ার কোনো তুলনাই হয় না। কিন্তু কমপ্লেক্সে প্রবেশ করার জন্য 1 মিলিয়ন বাউন্টি পে করতে হয় এবং এটা স্পষ্ট ছিল যে সমাধিকে নিতে এখানে সমস্ত বাউন্টি হান্টাররাই আসবে। এরপর আমরা দেখি কমপ্লেক্সের গার্ড আর বাউন্টি হান্টাররা সে ট্রাকের উপর হামলা করে দেয়। কায়রা তার অস্ত্র নিয়ে কিছু গার্ডসদের মারে, কিন্তু শেষমেশ তাকে নিজেই শহীদ হতে হয়। এদিকে ট্রাকটা খারাপ হয়ে গেলে সমস্ত কমপ্লেক্সের গার্ড তাকে ঘিরে নেয়। এমন সময় সেখানে হাজির হয় 8 ফিট লম্বা অতিকায় দেহ নিয়ে স্বয়ং অশ্বত্থামা। অশ্বত্থামা এখানে সবাইকে পরাস্ত করে দেয়। এদিকে 5 মিলিয়ন বাউন্টি শুনে ভৈরবা নিজের ভুজি করে সেখানে উপস্থিত হয়, কিন্তু তাকেও অশ্বত্থামার কাছে পরাস্ত হতে হয়। অশ্বত্থামা এখানে এতটাই রেগে গেছিল যে সে রাগে ভুজি নামক গাড়িটাকেও ভেঙে দেয়, যার পরে অশ্বত্থামা সেই ট্রাকটাতে বসে সাম্ভালার দিকে রওনা দেয়। সুমতি সাম্ভালাতে আসতেই সেখানে বৃষ্টি পড়তে শুরু করে, যার কারণে সেখানে সবাই সুমতিকে মা বলে ডাকতে থাকে। এদিকে রায়া অশ্বত্থামাকে তার লাঠিটা ফেলে দিয়ে একটা মডার্ন অস্ত্র নিতে বলে। অশ্বত্থামা বলে এটা কোনো সাধারণ লাঠি নয়, বরং এটা তার বন্ধু কর্ণের ধনুষ ছিল এবং এর শক্তি তখনই অ্যাক্টিভেট হতো যখন স্বয়ং কর্ণ এটাকে ব্যবহার করত। অন্যদিকে ভৈরবা পুরোপুরি ডিমোটিভেট হয়ে গেছিল, কারণ সে জীবনে এই প্রথমবার কারোর কাছে হেরে গেছে এবং তার গাড়ি ভুজিও ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে সেই রেবেলটা বলে ওঠে, তুমি একজন হিরো ভৈরবা, তুমি আমাদের রেবেলদের সাথে যোগ দাও এবং আমাদের সুপ্রিম ইয়াস্কিনের বিরুদ্ধে লড়তে সাহায্য করো। সে এও বলে যে ভৈরবা যদি রেবেলদের দলে যোগ দেয় তাহলে সে তাকে সাম্ভালায় নিয়ে যাবে। কিন্তু ওই রেবেলটা এটাই জানতো না যে ভৈরবা যে বাউন্টিটা হেরেছে সেটা সাম্ভালাই এখন আছে। ভৈরবা তখন মনে মনে ভাবে যে সে এই রেবেলটাকে বোকা মারিয়ে সাম্ভালায় পৌঁছাবে এবং তারপর অশ্বত্থামাকে হারিয়ে সুমতিকে কমপ্লেক্সের হাতে তুলে দেবে।
এরপর ভৈরবা তার বাকি সমস্ত যন্ত্রপাতি দিয়ে ভুজিকে আবারও ঠিক করে নেয় এবং এইবার সে ভুজিকে আরো শক্তিশালী বানিয়ে দেয়। পরের দিন ভৈরবা সে ভুজিত করে সাম্ভালায় পৌঁছায়। ওখানে পৌঁছে ভৈরবা সবার আগে সেই রেবেলটাকে অজ্ঞান করে এবং এরপর সে অশ্বত্থামার সামনে যায়, কিন্তু ভৈরবা হয়ে নয়, অশ্বত্থামার ছদ্মবেশ ধরে। যদিও ভৈরবা অশ্বত্থামার ছদ্মবেশ ধরে, কিন্তু সে অশ্বত্থামার মতো শক্তিশালী হতে পারে না এবং আবারও তাকে অশ্বত্থামার কাছে পরাস্ত হতে হয়। তখনই ভুজ্জি অশ্বত্থামার উপর একটা মিসাইল ফায়ার করে, কিন্তু অশ্বত্থামা সেই মিসাইলটা ধরে পাল্টা ভুজ্জির দিকে ছুড়ে দেয়। এরপর ভৈরবা ভুজ্জিতে উঠে এবং ভুজ্জি রোবটে পরিণত হয়ে যায়। অন্যদিকে রুকি নামের একটা বাউন্টি হান্টার ট্রাকটাতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল এবং এই ট্র্যাকারটাকে ট্র্যাক করে কমান্ডার মানস তার সৈন্য নিয়ে সাম্ভালিতে হাজির হয়। সুমতি এখানে সাহায্য করার জন্য বাইরে বেরিয়ে এলে কমান্ডার সুমতিকে ধরে নিজের শিপে নিয়ে আসতে লাগে। সুমতি কোনো রকম নিজেকে ছাড়িয়ে নেয় এবং নিচে পড়তে শুরু করে। অশ্বত্থামা সময় মতন সুমতির হাত ধরে নেয়, কিন্তু তার হাত পিছলে সুমতির হাত ছেড়ে যায়। তখনই ভৈরবা তাকে বাঁচানোর জন্য সেখান থেকে লাফ দিয়ে সুমতির হাত ধরে নেয় এবং ভৈরবাকে ধরে নেয় অশ্বত্থামা। অশ্বত্থামা দুজনকেই উপরে তোলে এবং ভৈরবাকে সজোরে একটা পাঁচ মেরে দেয়। এতে ভৈরবা অজ্ঞান হয়ে যায়। এমন সময় কমান্ডার মানস অশ্বত্থামাকে একটা জালে আটকে নেয় এবং অশ্বত্থামা কিছুতেই সেখান থেকে মুভ করতে পারছিল না। কমান্ডার এবার সুমতিকে ধরে তার শিপে নিয়ে যেতে লাগে। তখনই ভৈরবা যেখানে অজ্ঞান হয়েছিল তার পাশে অশ্বত্থামার লাঠিটা পড়েছিল। ওই লাঠিটায় একটা পাতা পড়ে এবং এতে করেই সেই লাঠিটা ভৈরবার হাতে চলে আসে। যেমন কি এখানে অশ্বত্থামা বলেছিল এই ধনুষের শক্তি তখনই অ্যাক্টিভেট হবে যখন কর্ণ এটাকে ধরবে। ঠিক তাই হয়, যখন ভৈরবা এই লাঠিটা ধরে এই লাঠিটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং ভৈরবা আবারও জেগে ওঠে। এটা দেখে অশ্বত্থামা পুরোই অবাক হয়ে যায়। এদিকে ভৈরবা সেই লাঠিটা দিয়ে সিধা কমান্ডারের বুকে আড় পার করে দেয় এবং সুমতিকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখনই সেই লাঠিটা তার হাত থেকে ছেড়ে যায় তখনই সে একদমই হতবাক হয়ে যায়। এরপর ভৈরবা সুমতিকে ভুজিতে ঢুকিয়ে সেখান থেকে চলে যায়। রায়া তখন অশ্বত্থামাকে জিজ্ঞেস করে যে এ কে ছিল। তখন অশ্বত্থামা তার ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন অশ্বত্থামা অর্জুনের সাথে লড়াই করছে। অর্জুন অশ্বত্থামার উপর এমন তীর চালায় যেটা কখনোই কেউ আটকাতে পারবে না, কিন্তু তখনই তাকে বাঁচানোর জন্য সেখানে কর্ণ উপস্থিত হয় এবং নিজের তীর দিয়ে অর্জুনের তীরকে নষ্ট করে দেয়। এরপর কর্ণ আরেকটা তীর চালায়, যার কারণে অর্জুনের রথ 2 পা পিছিয়ে যায়। এটা দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে এই শত্রু অনেক বেশি শক্তিশালী, কারণ কর্ণ যে রথ তাকে 2 পা পিছুতে সক্ষম করেছে সেটা স্বয়ং অগ্নিদেব তাদেরকে প্রদান করেছে। এমনকি সেই রথে মহাবলী হনুমান পতাকা রূপে বিরাজিত আছে এবং সারথী রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ আছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা সুপ্রিম ইয়াস্কিনকে দেখি যে সুমতির গর্ভ থেকে নিষ্কাশন করা এক ফোঁটা লিকুইড নিজের শরীরে ইনজেক্ট করে নেয় এবং এরপরেই সে অনেক শক্তিশালী হয়ে যায়, কারণ এই লিকুইডটাই স্বয়ং ভগবান কালকির শক্তি ছিল। এরপর আমাদের সুপ্রিম ইয়াস্কিনের 6টা হাত দেখানো হয়, যেমনটা পুরাণে বর্ণনা করা হয়েছিল এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।